আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব সংখ্যা 25। বিস্ময়ে মেঘের ভ্রূচোরা কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাত আপুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবেই প্রজাপতি নেয় উঠতে ইচ্ছে হচ্ছে মেঘের। তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধও হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যেই মানুষটার অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসেই বলল, হাই কিউটি। মেঘ আগে থেকেই মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতিই হবে। তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো, মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করল, কেন? মেয়েটার সোজা সাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে? আবির মেঘের দিকে চেয়ে গলা খাঁকারি দিয়ে বলে উঠল, থাক, আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়েই বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তোবা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার ওপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করল, উনি কে? রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি? রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড? এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না? পারে, কিন্তু উনি আমায় কিভাবে চিনে? মেঘ প্রশ্ন করল। রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে বা জানে তাহলে রিয়ার জানতে কতক্ষণ? গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকেই মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, কখন আসছিস? তোদের জন্য অপেক্ষা করছিলাম, তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগেই আসছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পিছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়? মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলা ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়? আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল,
আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে। আপু বলবি, মনে থাকবে? দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি? হ্যাঁ। আবির হ্যাঁ বলে পেছন ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন? আর কান্নাই বা কেন করছেন? একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরও বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘ ও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ, আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জান্নাত আপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক? আর মেঘকেই বা কীভাবে চিনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানভীর আসেনি? মেঘ আবারও অবাক হলো। তানভীর ভাইয়াকেও চেনেন? কিন্তু ওনারা কারা? মুখের ওপর জিজ্ঞেসও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করল। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল, আন্টিটা কে ছিল? আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো, প্রোগ্রামটা শেষ করে বের হই। ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসছে। মেঘকে দেখেই প্রশ্ন করল, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনেই মেঘের অক্ষিপর ভিজে আসছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়ার কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলি, তোকে বিয়েই দিব না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকিয়ে রাগীর স্বরে প্রশ্ন করল, কি বলছিস ওরে, কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনি দুষ্টামি করছি। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হঠাৎ কান্না করে। তার উপর কেউ ইচ্ছেকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে। তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরে গেছে। রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে আবির, মেঘ, তানভীর
সবাইকে নিয়ে ছবি তুলেছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েই দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছেন। জোর করে ২,০০০ টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটো চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে, আমাদের সাথে ওনার কী সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিমটা শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। একদৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নির্বোধই আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবির ভাইয়ের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকাল। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিস তিনি আর কেউ নয়, তোর, আমার, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার করে উঠল, কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকেই মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা ৩ জন। ১৮ বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল। এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যিটা সত্যি করে বলুন, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন।
মেঘের দোকান দিয়ে হিজাবের ওপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না। আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসল, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খানবাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করল, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করত, তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবে আমার বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়ে হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করতো, আবার ফুপ্পির দেখাশোনাও করতো। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপ্পির উপর 2 ভাই অত্যাচার করেছে, যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল, ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ির চৌখাটে পা রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে তা নিয়ে বের হয়েছিল। যদি ফুপি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল, না হয় সেদিন খুনোখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আবুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পি লাশ দেখতে পর্যন্ত দেয়নি। ফুপ্পিকে লাশ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠিয়েছে। সেই দিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল,
আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মিজু মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখে পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়েছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছেন, যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না। কতটা কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপ্পিকে কিভাবে চিনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম, আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদুর, চাচুর, মোটামুটি অনেকের ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আপু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম। এই বিষয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি, আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আম্মু বলছেন আম্মু কিছু জানে না। আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু না জিজ্ঞেস করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করছেন। বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম। কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল, এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিচ্ছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষ দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠাইছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হইতেছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান মেঘ। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সব কিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল।
ফুপির 28 বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে, বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু বলেননি। বলছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার অনেক দিনের মধ্যেই আমি, তানভীর আর রাকিব ওনাদের বাসায় গেছিলাম। সেখানে গিয়েই সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করল। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, প্লিজ বলুন। আবির না পারতেও বলল, ফুপিরা এত বছর যশোর ছিল, গত বছর ভাইয়ের চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা আসছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে, ভাইয়ার জান্নাতকে ভালো লাগছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায়ই ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করতো, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাস শুধু দূর থেকে ফলোই করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তাভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে, অফিসের সবার সাথে নম্র ভদ্র আচরণ করে। সেখান থেকেই ফেসবুকের আইডি সংগ্রহ করে আমায় দিচ্ছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পারছে ভাইয়ার জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব, কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার। তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চেয়েছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি হই না বলে ভাইয়া ঘোরাঘুরির প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে, বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য 2-1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ের যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিচ্ছে জান্নাতকে। যেদিন রাতে তুই আমায় কল দিচ্ছিলি সেদিন আমি, রাকিব আর তানভীর ফুপ্পিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলে বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে হলেও বলতো
এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। আর তোকেও অসংখ্য ধন্যবাদ।